নমস্কার। আমি আজকে বিশেষ কোনো একটা বিষয় নিয়ে কথা বলব না। আজকের আমার মনে হয়েছে বা আমাদের অনেকেরই মনে হচ্ছে, আমরা আর কতদিন জেগে ঘুমাবো? সত্যি আমরা বোধহয় জেগেই ঘুমাচ্ছি। কারণ জেগে ঘুমালে তো জাগানো যায় না। তো আমরা নিজেদের ফ্যামিলি বা নিজেদেরকে নিয়ে এত ব্যস্ত বা আমরা এতটাই আত্মকেন্দ্রিক হয়ে পড়েছি যে আমাদের পাশে কি হচ্ছে বা পাশের জনার কি সমস্যা সেগুলো নিয়ে আমরা খুব একটা ব্যস্ত নই। আমরা আমাদেরটা নিয়েই ব্যস্ত। আমরা ভাবি আমাদের ফ্যামিলি সেফ আছে, সুস্থ আছে, খুব ভালো আছে। অন্য কে কেমন আছে আমার জানার দরকার নেই, আমি ভালো আছি। কারণ আমরা যখন কোভিডের মধ্যে ছিলাম, যখন চায়নাতে প্রথম ধরা পড়লো কোভিড, তখন আমরা ভেবেছি অনেক দূরে আছে, আমাদের কারোর কিছু হবে না। ও অনেক রোগ এরকম আসে, আবার চলে যায়, আমাদের দেশে আসে না বা আমাদের পাড়ায় বা আমাদের রাজ্যে এত দূর এই প্রবলেম হয় না। পরে যখন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে লাশের বন্যা হয়ে যাচ্ছিল, তখনও আমরা নিশ্চিন্তে ছিলাম যে আমাদের কিছু হবে না, আমরা আমাদের লাইফস্টাইল অন্যরকম, আমাদের এরকম কিছু হবে না, আমরা সেফ। আমরা রীতিমতো ইগনোর করেছি। তারপরে পাশের দেশ, পাশের শহর যখন আসলো ধীরে ধীরে, তখনও আমরা তাই ছিলাম। ও ব্যাঙ্গালোরে হয়েছে কারোর একজনের, দুজনের, তিনজনের, পুনেতে হয়েছে দুজনের, চারজনের। সেটা যখন ব্যাঙ্গালোর, পুনে, মুম্বাই, হায়দ্রাবাদ ঘুরে যখন কলকাতায় ধরা পড়লো কোনো একজনের এয়ারপোর্টে, তাকে আলাদা রাখা হলো, কোয়ারেন্টাইনে রাখা হলো, তখনও আমরা ভেবেছি কোনো সমস্যা নেই, কোয়ারেন্টাইনে আছে, আমাদের এখানে আর কেউ নেই, আমরা সেফ। তারপরে জানা যাচ্ছে না, আরও কিছু ধরা পড়েছে, কিছু বেহালা, কিছু দমদম, বারাসাত। বারাসাত লোক ভাবছে ও বেহালায় কোনো একজন বা কোনো দুজন, বেহালার মানুষ ভাবছে বারাসাতে দু চারজন বা দুজন। আমরা এভাবেই ভাবছি আমরা সেভ আছি, আমাদের কিছু হবে না। আমরা বন্ধু বান্ধবের সাথে ফোনে খবর নিয়েছি, তোরা ঠিক আছিস? হ্যাঁ আমরা ঠিক আছি। তোদের ওখানে সব ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আমরা ঠিক আছি, তোরা ঠিক আছি, সবাই ঠিক আছে, কোনো সমস্যা নেই। এভাবে হতে হতে যখন পাশের 2 কিলোমিটার দূরে বা পাশের গলিতে যখন ধরা পড়লো কোনো কেস, তখন আমরা সেই গলিতে যাওয়াই বন্ধ করে দিলাম, যে ওখানে আর যাওয়া যাবে না, ওখানে কারো পজিটিভ এসছে। ওই গলিটা আমরা এড়িয়ে যেতাম। ঠিক আছে, ওখানে আর যাওয়া যাবে না, ওখানে গেলে রিস্ক আছে। আমরা তখন থেকে ভাবতে শুরু করলাম বা ভয় পেতে শুরু করলাম আস্তে আস্তে, যে ওখানে যাবো না, গেলে আর কিছু হবে না, আমরা বেরোলে মাস্ক পরে বেরোবো, আমরা প্রিকশন নিয়ে বেরোবো, আমাদের কিছু হবে না। তো আমরা আরও কিছুদিন যাওয়ার পরে দেখলাম দুটো বাড়ি পরেই হয়ে গেছে। তখন একটু নড়ে চড়ে বসেছে সবাই, যে এবারে সাবধান হওয়া দরকার। তো তাদের সাথে সম্পর্ক তৈরি করে সে ভেবে নিয়েছি। আর কিছুদিন পরে নিজের বাড়িতেই কারো হয়েছে। তখন আমরা এটা নিয়ে যত রিসার্চ, যত কিছু যা করার, সাবধান হওয়ার, তখন আমরা হয়েছি। তো আমরা কি দেখলাম, যতক্ষণ নিজের বাড়িতে বা নিজের ফ্যামিলির মধ্যে কেউ এফেক্টেড হচ্ছেন যতক্ষণ না, ততক্ষণ আমরা নড়ে চড়ে বসি না। সে যাই হোক, সে যে বিষয়েই হোক, আমরা এরকম হয়ে গেছি যে কার কী হচ্ছে আমার জানার দরকার নেই, আমি সেভ আছি, বন্ধুরা সেভ আছে, ফোন করলাম, হ্যাঁ তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, আমার এখানে কিছু নেই। ও বলছে না আমার এখানেও সব সেভ। এভাবেই চলি। আমরা এটা হতে দেখছি। আমরা যদি দেখি রিসেন্ট কিছু ঘটনাতে, দেখবেন এফেক্টেড মানুষের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। সে যে কোনো কারণেই হতে পারে। আপনি যখন যদি দেখেন সেই 34 বছরের অনেক খারাপ কাজ হয়েছে, তার জন্য একটা নতুন সরকার এসেছে, তো আসার পর থেকেও একই অবস্থা বজায় আছে। প্রথমের দিকে ধরুন, মনে থাকবে হয়তো অনেকের, ছাত্রনেতা বরুণ বিশ্বাস, মুখটা হয়তো ভেসে উঠবে, সবই জানেন কী হয়েছে। ঠিক আছে, আমরা ভেবেছি কি ও কোনো একজন হয়েছে, ও রাজনীতি করতে গেছিল, ও রাজনীতিতে এরকম হয় তাই হয়েছে। এরকম আরও নাম আছে। হান্নান গাজী মারা গেছে। প্রত্যেক দলের আছে, এরকম নয় কোনো একটা নির্দিষ্ট দলের কেউ এফেক্টেড। আরও আছে আনিস খান, আরও আছে রাজু ঝা, প্রত্যেক দলের আছে, কম বেশি সব দলেরই আছে।
তো এই এফেক্টেড মানুষের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। আপনি যদি দেখেন 20 বছর আগে যদি একটা হতো, 15 বছর আগে 10টা হচ্ছে, আরও যত এগিয়ে আসছে সংখ্যাটা বাড়ছে। রিসেন্ট আমরা দেখলাম আরজি করের ঘটনা, সেখানে অনেক আন্দোলন হয়েছে, অনেক কিছু হয়েছে। তো আলটিমেটলি কী হয়েছে বা কী হচ্ছে আমরা দেখছি। খারাপ লেগেছে সবার সবার একটা সময় এরকম গেছে, এই ঘটনাতে সবাই আতঙ্কিত হয়েছে বা কষ্ট পেয়েছে, এটা হয়েছে। তারপরে মানুষ ভুলে গেছে আবার যে একটা ঘটনা ঘটেছে, খারাপ ঘটনা কিন্তু হয়েছে, তো বেশি ঘটনা হয়নি, কিছু ঘটনা হচ্ছে। এখানে হয়েছে, দিল্লিতে হয়েছে, প্রত্যেক রাজ্যে হচ্ছে, প্রত্যেক শহরে হচ্ছে। এটা কমন একটা ঘটনার মধ্যে মানুষ ফেলে হয়তো ভুলে যাচ্ছে ধীরে ধীরে। যাই হোক, এই ঘটনা কিন্তু বাড়ছে, ধীরে ধীরে বাড়ছে। তারপরে আসলো ওই অনেক দিন থেকেই যদিও চলছিল এই টিচারদের একটা চাকরি চলে যাওয়ার ঘটনা, সেটাও অনেক দিন থেকে আসছিল সামনে। হঠাৎ তার রায় বেরোলো, দেখলাম আমরা প্রায় 26,000 মানুষের চাকরি গেল, যোগ্য অযোগ্য মিলিয়ে। তো যাই হোক, এখন আমরা কি দেখলাম, এফেক্টেড মানুষের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে, এক্ষেত্রে 26,000 হয়ে গেছে। এরপরেও আমরা শুনছি টেট রয়েছে, প্রাইমারি টিচারদের রয়েছে, সেটাতে প্রায় 60,000 এফেক্টেড হতে পারে। তো এটা কি হয়েছে, যতক্ষণ আমরা দেখছিলাম ওই আরজি করের ঘটনা, ওই আনিস খান, ওই হান্নান গাজী, কোনো এক দূরের কোনো একজন রাজনৈতিক নেতা, সে মারা গেছে, সে কীভাবে মারা গেছে, যেভাবেই যাক, তার বাড়ির কাছে সেটা একটা অত্যন্ত দুঃখের, অপূরণীয় ঘটনা। তো আমরা কি ভাবছিলাম, না আমার বাড়ির কেউ এফেক্টেড নয়, আমার এখানে সবাই ঠিক আছে। তো সেটা হতে হতে সেটা বাড়তে বাড়তে এখন সেটা 26,000। মানে আপনি হয়তো পাশের দুটো পাড়ার মধ্যে একটা এই একজন টিচারকে পাবেন যার চাকরি গেছে। তো সেটা ধীরে ধীরে আপনার দুটো পাড়ার মধ্যে চলে এসেছে। এটা হতে পারে যদি ডেটটা যদি সামনে আসে, যদি না আসে বা যদি কেউ এফেক্টেড না হয় সেটা খুব ভালো। বাট যদি এফেক্টেড হন কেউ, বা এই 60,000-এর আশেপাশে মানুষ যদি এফেক্টেড হন, তো আপনি দেখবেন হয়তো আপনার পাড়ায় আপনার ভাই বা বন্ধু বা দাদা, তার চাকরিটা গেছে। যদি না যায় সেটা খুব ভালো। বাট এরকম যদি হয়, আপনি তখন ফিল করতে পারবেন, না আমার পাড়াতেও এটা হয়েছে। তো আপনি দেখছেন ধীরে ধীরে আপনার শহর, আপনার রাজ্য, আপনার পাশের পাড়া থেকে আপনার পাড়া, এইভাবে আপনি ধীরে ধীরে আপনার সার্কেলের মধ্যে কেউ না কেউ এফেক্টেড হচ্ছে। সেটা আমরা জানি না কীভাবে আমাদের বাড়িতেই কেউ এফেক্টেড হয়ে পড়বে। যদি না হয় সেটা ভালো, হতেই পারে। কারণ কি? কারণ একটাই, আমরা যাদেরকে আনি বা এনেছি তাদের জন্যে আমরা সবাই এফেক্টেড। তো আমরা কী করবো এখন? কারণ কাকে আনবেন আপনি? যারা ছিলেন আগে তারা দুর্নীতির জন্য তারা বা অপশাসনের জন্য গেছে, আবার যারা এসছে তাদের একই অবস্থা, আবার যারা আসবে তাদেরও হয়তো একই অবস্থা। কারণ আমরা যদি এ বি সি ডি করে দল দেখি, আপনি এ দলে পাবেন, এ দল যারা, যদি আমি ধরে নিই ক্ষমতায় রয়েছে, তারা দুর্নীতি করেছে। বি দল যারা রয়েছে, যদি আমি বিরোধী দল ধরি, সেখানেও এরকম লোক ঘুরে ঘুরে রয়েছে। তো এ বি এখন দুটো যদি আমি অপশান ধরি, এ অলরেডি দুর্নীতি করে ফেলেছে, বি দুর্নীতির লোক সেখানে বসে রয়েছে, যারা দুর্নীতি করেছে এরকম লোকও সেখানে বসে রয়েছে। তাহলে আপনি কাকে চুজ করবেন? এ বির মধ্যে কেউ নেই। আর এ বি ছাড়া আপনি চুজ করার মতো জায়গায় নেই যে অন্য কেউ আসতে পারে, যে কেউ আসবে, সেটা কেউ নেই। তো আপনি, আমরা আমরা কোথায় যাব? সাধারণ মানুষ কাকে নিয়ে আসবে? তার মানে সাধারণ মানুষের পরিত্রাণ নেই। যেই আসবে বা যেই আসছে, সে কিছু না কিছু দুর্নীতি করছেন, তাতে এফেক্ট হচ্ছে কারা? সাধারণ মানুষ, আপনার বাড়ির লোক, আমার বাড়ির লোক। এটা এটা চেঞ্জ হচ্ছে না। অদ্ভুত একটা অবস্থার মধ্যে দিয়ে রাজ্যে যাচ্ছে। আমি যখন পাশের রাজ্যে বা অন্য রাজ্যে যখন যাই, দেখি ভোট ছাড়া আমি গেছি, আমি সেখানে দেখতে পাইনি এরকম যে সেখানকার দলীয় কোনো ব্যানারে কোনো নেতার ছবি এরকম রাস্তায় রাস্তায় প্রায় প্রত্যেকটা লাইট পোস্টে বা একটু দূরে দূরেই ঝুলছে। সে ক্ষমতায় আছে তারা বা ক্ষমতায় নেই বিরোধী তারা, সবার ABCD এখানে সব দলেরই কোনো না কোনো নেতার ছবি আপনি লাইট পোস্টের ওপরে ঝুলছে, একদম জ্বলজ্বল করছে, সুন্দর মুখখানি নিয়ে, যেন আমাদের আশীর্বাদ বর্ষণ করে যাচ্ছে। চলছে এরকম। এত টাকা আসে করতে, কাকে আনবেন আপনি? এই আবার শুনছি রাস্তায় নেমে পড়েছে একদল কোনো একটা বিল নিয়ে, তাদের মনের মতো হয়নি, তারা এফেক্টেড। এক্ষেত্রে তারা এফেক্টেড মানে কেউ না কেউ কোনো না কোনো সময় হবে, এফেক্টেড হবে। এটা যা দেখছি। আবার কোনো দল বলছে ইয়ে খাওয়া যাবে না, নিরামিষ খেতে হবে, সেক্ষেত্রে আমরা এফেক্টেড।
মানে সাধারণ মানুষ যে তার ইচ্ছে মতো চলবে, সে তার মতো করে ভাবনা চিন্তা করবে, তার কথা বলবে, সেই জায়গা নেই। কোনো একজন ঠিক করে দেবেন আপনি কী করবেন। আপনার কি করণীয়, কোনো একজন বসে ঠান্ডা করে বসে, তারা বসে ঠিক করবেন আপনি কি খাবেন, আপনি কি পরবেন, আপনি কেমনভাবে থাকবেন, আপনি কি কথা বলবেন, সেটা অন্য কেউ ঠিক করে দেবে। এই হচ্ছে আমাদের দেশের বা রাজ্যের অবস্থা। দেখা যাক নতুন কি আসবে। আমরা সবাই আশাতে আছি যে সব ঠিক হয়ে যাবে। দেখা যাক কবে ঠিক হয়। নমস্কার, ভালো থাকবেন।